আর লেখালেখি করেছি, আমি প্রচুর 65টা বই লিখেছিলাম, শেষ করতে পারিনি। 65 সবগুলো শেষ করতে পারিনি। শেষ করার জন্য অনেক রেফারেন্স লাগবে, অনেক কিছু। বাট আমি প্রায় 3000 পৃষ্ঠার উপরে আমার পাণ্ডুলিপি ছিল, এতগুলো কাগজ। 23শে মে 2021 তারিখে তারা আমাকে বিকালবেলা আসরের পরে একজন কর্মকর্তা আসলো, এসে আমাকে বলল যে আপনি একটা মুচলেখা দেন যে আমি এই দেশে থাকবো না, আমি রাজনীতি করতে সম্পৃক্ত হব না, আমাকে মুক্তি দেন, আমি সপরিবার বিদেশে চলে যাব। আমি সরাসরি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এদেশে থাকবো কি থাকবো না, আমি রাজনীতি করবো কি করবো না, এটা আমার সিদ্ধান্ত। আমি এই ধরনের কোনো মুচলেখা দিয়ে আমি মুক্তি পেতে চাই না। তো তখন আমার কাছে মনে হলো যে তারা একটু নমনীয় হয়েছে, তাদের মনোভাব হয়তো একটু নমনীয় হয়ে জন্য তারা আমাকে এই প্রস্তাবটা দিয়েছে আর কি। তাই আমি এখন যখন হিসাব করি তখন আমার কাছে ধারণা হয় যেটা, যে হাসিনুর রহমান যে বলেছে আমি আজমি স্যারকে দেখেছি, ওইটার কারণে হয়তো তারা কিছুটা নমনীয় হয়েছে, এটা একটা আমার ধারণা আর কি। এটা যখন দিল তখন আমার মনে একটা শক্তি আসলো। এর আগে আমি 2016-তে নিয়ে যাবো, 16, 17, 18 পর্যন্ত আমি 5বার বিভিন্ন সময় লিখিত দিয়েছি, আপনারা কেন রাখছেন আমাকে, কেন রাখছেন, আমি যদি কোনো অপরাধ করে আপনারা আমাকে হাউস অ্যারেস্ট করে রেখে তদন্ত করেন। তো এগুলো কোনো জবাব তারা কোনোদিন দেয়নি। তো 23শে মে এই প্রস্তাব দেওয়ার পর আমার মনের মধ্যে আবার একটু শক্তি আসলো। তো 29 মে শুক্রবার ছিল, আমার মনে আছে, ফজরের পরে আমি একটা হাদিস পড়লাম, কোরআন হাদিস, ফজরের পরে কোরআন হাদিস পড়তাম, মানে সারা রাত তো প্রায় না ঘুমিয়ে থাকতাম, তাহাজ্জুদ ফজর পড়ে কোরআন হাদিস পড়ে তারপরে হালকা কিছু খেয়ে শুয়ে যেতাম। তো হাদিসটা পেলাম যে অত্যাচারী শাসকের মুখের উপরে হক কথা বলা হলো সর্বোত্তম জিহাদ। তো আমার এত জোশ এসে গেল, আমি সাথে সাথে কাগজ কলম নিয়ে লিখতে বসে গেলাম যে আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা হারাম কাজ করছেন, অবৈধ কাজ করছেন, আপনারা জালেম। আল্লাহ বলেছে আমি জুলুম হারাম করেছি, আপনারা আল্লাহর আদেশ অমান্য করছেন, আপনারা রসুলের আদেশ অমান্য করছেন, আপনারা সব জাহান্নামী। কোরআন থেকে কিছু রেফারেন্স দিয়ে মানে 2 পৃষ্ঠার লেখা দিলাম শুক্রবার দিন। এই শুক্রবার গেল, শনিবার গেল, রোববার দিন বিকালে এসে আমার রুম তছনছ করে সব নিয়ে গেল। আমি অনেক কবিতাও লিখেছিলাম। আমার হঠাৎ করে ওখানে থাকতে একবার মনে হলো যে আমার বাবা 1964 সালে, যখন 64 সালে জেলে ছিলেন একবার 8 মাস, তখন উনি জেলে বসে কিছু লেখালেখি করেছেন, কিছু কবিতাও লিখেছেন। আমার হঠাৎ মনে হলো আমি একটু লিখি না কেন। আব্বাকে নিয়ে একটা প্রায় 200 লাইনের লিখেছিলাম, ওটার টাইটেল ছিল জীবন জনম ধন্য আমার। ওর মাকে নিয়ে একটা শখানেক পৃষ্ঠা লিখেছিলাম, যেটা টাইটেল ছিল এমন মা কেউ পাবে না। আমার স্ত্রী, সন্তান, সবাইকে নিয়ে আলাদা আলাদা কবিতা, মানে পারিবারিক। মানে একটা ছিল যে জুলুমের শেষে জাহান্নামের দেশে, মানে তাদেরকে উদ্দেশ্য করে লেখা আর কি, তোমরা আমাকে জুলুম করতেছো, তোমরা আখেরাতে জাহান্নামে যাবা না। ওখানে তারাও কোনো কথা বলে না, আমি কোনো কথা বলি না, এবং তারা তো যারা ডিউটি করতো রুমে তাদের উপর গোয়েন্দা নজরদারি হতো, তাদের উপর নজরদারি হতো যে কেউ কোনো কথা বলে কিনা, গোপনে কেউ কিছু করে কিনা। তো ওরকম সিসি ক্যামেরা আছে, কথা বলা যায় না বেশি, তো ওই ধরনের কোনো সুযোগ ছিল না। ওই যে ওটা তো আমি আগে জানতাম না, ওই দিন তো গত শনিবারে 21 তারিখ ছিল বোধ হয়, না 22 তারিখে ওই ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন কমিটি আমাকে, কারণ হাসিনকে, আর অ্যাম্বাসেডার মারুফুজ্জামান, আর একজন বেসামরিক ব্যক্তি, লোকের নাম ভুলে গেল, আমরা 4 জনকে নিয়ে আয়নাঘরে পরিদর্শনে গিয়েছিল। ওই দিন হাসিন দেখালো আর কি। আমি একটা টয়লেট ব্যবহার করতাম, যেটা ওদের অফিসাররা, আমি যেটা ব্যবহার করতাম মানে মূলত ওদের অফিসারদের জন্য তৈরি করা, ওটাকে আমাকে নিয়ে যেত। আর অন্যান্য বন্ধুরা যারা ছিল তারা খুব নিম্নমানের ছোটো ছোটো, আমার এটা ভালো স্ট্যান্ডার্ড আমাদের বাসা বাড়িতে যেরকম আছে, টাইলস বা বেসিন কমোড সব ভালো। তো আমারটা যখন একবার জীবন মাঝে মাঝে নষ্ট হয়েছে, ফেটে গেছে, এবার পানি লিক করছে, তখন মেরামত করলে আমাকে অন্য একটা টয়লেট নিয়ে যেত। তখন হাসিনের সেলটা ওই জায়গাটায় ছিল, কারণ হাসিনের ওই দিন বর্ণনা অনুযায়ী দেখলাম যে ওকে 3টা রুমে রেখেছিল, আমাকে অলথ্রু 1 রুমে রেখেছিল। মধ্যে শুধু আমি যেদিন নিয়ে গেল তার পরের দিন সকালে দুপুরে 23 তারিখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তখন আমার রুম যেখানে ছিল ওটা তার উল্টা দিকে একটা মেডিকেল রুম আছে ওদের, মেডিকেল রুমে আমি 6 দিন বা 7 দিন ছিলাম আমি ওখানে। আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমাকে ওখানে নিয়ে গিয়ে প্রেশারের ওষুধ এবং স্যালাইন দিয়ে আমাকে ওখানে করে আমি একটু স্টেবল হওয়ার পরে আবার রুমে নিয়ে আসছে। বাকি পুরো সময় আমি 1 রুমে ছিলাম।
কারণ হাসিনা যেটা বর্ণনা করলো, সে 3 রুমে মরছিল। আর এক রুমে সে থাকাকালীন আমার যেহেতু যে টয়লেটটা ব্যবহার করতাম ওটা একটু মেরামত ছিল, আমাকে অন্য একটা টয়লেট ব্যবহার করেছিল, সে ওই টয়লেটটা ব্যবহার করতো। তো একদিন আমাকে ওখান থেকে বের করছে, আর ওকে ওই টয়লেট নিয়ে যাওয়ার জন্য রেডি করেছে আর কি। তো আমাকে সরিয়ে নেওয়ার আগেই ওকে নিয়ে যাচ্ছে। তো ওখান দিয়ে সে সামহাওয়া দিয়া দেন আমাকে দেখেছে আর কি। না, আমি দেখিনি। আমাদের চোখ বাঁধা থাকতো, মুখোশ পরা থাকতো, পরে জি তখন তার চোখ খোলা ছিল। হ্যাঁ, সম্ভবত তার চোখ খোলা ছিল সম্ভবত। তার রুমটি আমি জানি না, সে হয় তা চোখ মানে তার রুম থেকে সরাসরি দেখেছে কিনা ওই জন্য বুঝতে পারিনি, অনেক লোকজন ছিল তো ঠিক ওই কথাটা বুঝতে পারিনি যে সে তার রুম থেকে সরাসরি আমাকে দেখেছে নাকি তাকে বের করে নেওয়ার সময়। অনেক সময় আমি যেটা করেছি সেটা যখন আমি মুখোশ পড়া, আমি অনেক বলতে বলতে পরে মুখোশ পড়া বন্ধ করেছি আর কি, শুধু হাত আর চোখ বাঁধতো। প্রথমে কিন্তু মুখোশে পড়াতো টয়লেটের জন্য, পরে আমি বলতে বলতে টয়লেট নেওয়ার জন্য শুধু মুখোশ পড়াতো না, কিন্তু তাদের অফিসারের সামনে নিলে বা ডাক্তারের সামনে নিলে মুখোশও পড়াতো। তো পরবর্তী শেষের দিকে যখন মুখোশ, ডাক্তাররা কি চিনতে পারতো না কাকে? তারা হয়তো জানতো, আমি জানি না। তো আমি তো ডাক্তার যেহেতু মুখোশ পরা, আর তারা হয়তো জানতো, কারণ আমার সাথে 2জন ডাক্তার পেয়েছি 8 বছরে, দুজনে আমার সাথে খুব ভালো আচরণ করেছে এবং বলেছে আমরা এখানে রেখে আমরা আপনাকে আমাদের সাধ্যমতো আপনার চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবো, আমরা কোনো আপনাকে হাসপাতালে নিতে পারবো না। আপনার দাঁতের প্রবলেম হয়েছে, চোখের প্রবলেম হয়েছে, কানের প্রবলেম হয়েছে, স্কিনের প্রবলেম হয়েছে, এগুলো স্পেশালিস্ট দেখাতে পারেনি তারা মেডিকেল স্পেশালিস্ট যতটুকু পেরেছে দেখেছে। এবং এই টয়লেটে যাওয়া আসা বা ডাক্তার আসলে বা তা অফিসার আসলে বা তাদের ওই কম্পাউন্ডার যারা ব্লাড নিতে আসতো, প্রেশার মাপতে আসতো, স্যালাইন দিতে আসতো, খুলতে আসতো, এই সমস্ত সময় আমি হিসাব করেছি আমার 41,000 বারের উপরে আমার চোখ হাত বাঁধা হয়েছে। কারণ ডেইলি গড়ে মনে করেন 7 বার টয়লেটে যেতাম, উজু করার জন্য, ঘুম থেকে উঠে মুছার জন্য, গোসলের জন্য। তো 7 বার যাওয়া, 7 বার আমার 14 বার, তো 29 আরও অতিরিক্ত যে ডাক্তার, কম্পাউন্ডার, তাদের অফিসার সমস্ত হিসাব করে দেখেছি। তো ওখানে কারোর সাথে এরকম মানে সম্পর্ক হওয়ার মতো সুযোগও হয়নি যে সে আমাকে বলবে বা আমি তাকে বলবো যে আমার বাসায় একটা খবর দেওয়া যায় কেন। বন্দির সাথে তো কথোপকথনের সুযোগই নাই, প্রশ্নই ওঠে না, জানারই সুযোগ নাই। আমি চিৎকার আওয়াজ পেতাম, কয়েকবার আপনার নির্যাতন করছে তখন চিৎকার আওয়াজ পেয়েছি, যে মানে মানুষকে মারলে মানুষজন চিৎকার করে না, বাবা গো মা গো বলে কেউ, আ করে, এই ধরনের আওয়াজ পেয়েছি। এমনি রাত বিরাতে বিলাপ করা, কান্না করা, হাউমাউ করা, এই ধরনের অনেক আওয়াজ পেয়েছি, অনেক আওয়াজ, কিন্তু কে কোথায় কোন জানা